দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতির আজকের পর্বে। আমি তৌফিকুল ইসলাম খান। এই অনুষ্ঠানে কথা বলি অর্থনীতির গতি প্রকৃতি, এর সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে। দর্শক, আজকে আমরা কথা বলবো অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ দিক, তথ্য উপাত্ত, এবং সেই তথ্য উপাত্ত যোগানদানকারী বাংলাদেশের প্রধান সংস্থা পরিসংখ্যান ব্যুরোর সংস্কার কেন জরুরি এই বিষয়ে। দর্শক, এই বিষয়ে আমাদের সাথে কথা বলবার জন্য দুজন অতিথি আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ মঈনুল ইসলাম, এবং আমার সাথে আছেন সিনিয়র সাংবাদিক ঢাকা স্ট্রিম এই যে নিউজ মিডিয়াটি আছে তার চিফ রিপোর্টার মোহাম্মদ মাসুম বিল্লাহ। আপনাদের দুজনকেই আমি স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। আলোচনা শুরু করি মোহাম্মদ মাসুম বিল্লাহ আপনার কাছ থেকে। বাংলাদেশে তথ্য উপাত্ত একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা তো আছেই, কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে এটা গত কয়েক বছর ধরেই ছিল। এটার বড় কারণ হলো যে বাংলাদেশের যে উন্নয়নের আখ্যানটা বা বয়ানটা গত সরকারের সময় এসছে, তার একটা প্রধান ভূমিকা রেখেছে পরিসংখ্যান। এবং পরিসংখ্যানকে কেমনভাবে উপস্থাপন করা হচ্ছে, কিভাবে তৈরি করা হচ্ছে, সেই বিষয়ে অনেক ধরনের প্রশ্ন ছিল। এবং সেইটার উপরে ভিত্তি করে বাংলাদেশের উন্নয়ন নীতি যেহেতু গ্রহণের দিকে এবং একটা বড় ভূমিকা রাখে, সেহেতু আমরা সবসময় অর্থনৈতিক পরিসংখ্যান নিয়ে অনেক আলোচনা করেছি আমাদের পেশাদারিত্বের জায়গা থেকে। আপনারা আপনাদের পেশাদারিত্বের জায়গা থেকে এগুলো আলোচনা করেছেন, এবং এইটার গুণগত মান এই জন্য খুবই জরুরি। ফলে আমরা গত সরকারের সময় পরিসংখ্যানকে কিভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে, বা যেই আমরা বলেছি যে এক ধরনের চোরতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল, সেই চোরতন্ত্রের জন্য কতখানি ব্যবহার করা হয়েছে, সেই বিষয়টা তো বলবার দরকার আছে। এবং তার উপরে ভিত্তি করে কোন জায়গাটাতে পরিসংখ্যানের বিষয়ে জোর দেওয়াটা দরকার, সেই বিষয়টা আপনারা কতখানি আপনাদের পেশার জায়গা থেকে দেখেছেন? আপনি যে প্রেক্ষাপটটা বর্ণনা করলেন সেটা যদি আমরা একটু ফ্ল্যাশব্যাকে যাই, তাহলে পরিসংখ্যান কিন্তু আগে থেকেই একটি স্বাধীন সংস্থা হিসেবে কাজ করত, পরিসংখ্যান ব্যুরো। এবং তারা নিজেরাই, আমরা সিপিআই কথা বলি, তাদের ফ্ল্যাগশিপ যে সমস্ত তথ্য তারা রিলিজ করে, তারা কিন্তু কোনো হায়ার অথরিটির অ্যাপ্রুভাল ছাড়া নিজেরা করতে পারত। সেটা বন্ধ হয়ে গেল 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচন হলো। এরপরে নতুন সরকার গঠিত হলো। তখন যিনি মন্ত্রীর দায়িত্ব পেলেন, উনি এটা বন্ধ করে দিলেন। উনি নিজের মতো করে অনেকটা এই পরিসংখ্যানকে ম্যানিপুলেট করা, যেটা বলা যায়, এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে সেটা ব্যবহার করার একটা কৌশল হিসেবে উনি গ্রহণ করলেন। ফলে যেটা হলো যে তখন প্রথম সমস্যাটা হলো 2014-15 অর্থ বছরের জিডিপির হিসাব নিয়ে আমার যতদূর মনে পড়ে, তখন বিবিএস হিসাব করলো আমাদের জিডিপির প্রবৃদ্ধির হিসাব ছিল 5.8%। কিন্তু ওনার কাছে ফাইল যাওয়ার পরে উনি আবার এটা ফেরত পাঠালেন, এবং সেটা রাতারাতি সেটা 6%-এর উপরে গেল। এই শুরু হলো পরিসংখ্যানে রাজনৈতিক হস্তক্ষেপ প্রকাশ্যভাবে আসলো। এবং সেখানে যেটা হলো, কালের কণ্ঠ নামে একটা পত্রিকা আছে, আপনি জানেন, কালের কণ্ঠে একটা রিপোর্টও করে ফেলেছিল যে রাতারাতি পরিবর্তিত হয়ে গেল পরিসংখ্যান, জিডিপির হিসাব। পরবর্তীতে সেই রিপোর্টটা তারা প্রত্যাহার করতে বাধ্য হয় রাজনৈতিক চাপের কারণে। এবং আমরা দেখলাম যে ওই সময় থেকেই রাজনৈতিক হস্তক্ষেপ চলছে, এবং বিভিন্ন ডেটা, বিশেষ করে জিডিপির ডেটা, এটা প্রবৃদ্ধি অনেক বেশি হচ্ছে, অর্থনীতিতে অনেক ভাইব্র্যান্ট একটা ব্যাপার চলে আসছে, খুব বুস্টিং ইকোনমি। আমরা এটা বোঝানোর জন্য তখন পরিকল্পনা মন্ত্রী যিনি ছিলেন, আহম মোস্তফা কামাল, তিনি প্রধানমন্ত্রীকে বোঝানো বা রাজনৈতিক যে সমস্ত ব্যক্তিবর্গ ছিলেন তাদেরকে বার্তা দিলেন যে জিডিপি দিয়েই আমাদেরকে বোঝাতে হবে মানুষকে যে আমরা রাষ্ট্রকে অনেক দূর এগিয়ে নিচ্ছি। এইটার একটা রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য তারা পরিসংখ্যানকে ব্যবহার করেছে, এবং এটা দেশের বাইরে এটা বিভিন্নভাবে প্রচার হয়েছে, এবং তাদের সেই জায়গাটাতে একটা রাজনৈতিক করায়ত্ত গঠনের ক্ষেত্রে ভূমিকা রেখেছে। অবশ্যই আমরা তো দেখেছি যে এই বয়ানটা সর্বত্র তারা সবাইকে গ্রহণ করতে বাধ্য করেছে। ইভেন বিশ্বব্যাংক, যারা এটা নিয়ে প্রশ্ন তুলেছিল প্রথমে, এমনকি বিশ্বব্যাংকের যে সমস্ত কর্মকর্তারা এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন তুলেছেন, তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য বা বিশ্বব্যাংকের ঋণ নেওয়া হবে না, এরকম থ্রেট পর্যন্ত করা হয়েছে বলে আমরা শুনেছি। যে বিশ্বব্যাংক যদি বেশি এই সমস্ত বিষয়ে প্রশ্ন তোলে, তাহলে আমরা বিশ্বব্যাংকের যে সমস্ত প্রজেক্টে আমরা লোন নিই ওদের কাছ থেকে, সেগুলো আমরা স্থগিত করে দেব। ইভেন আমার মনে আছে যে
2018 সালে আমি একটা রিপোর্ট করেছিলাম। তখন যেটা হয়েছিল যে পরিসংখ্যান জিডিপি পরিমাপের যে পদ্ধতি, আমরা দুটো পদ্ধতি অনুসরণ করি, দুটো পদ্ধতির ভিতরে যে ডিসক্রিপেন্সি সেটা 5%-এর আশেপাশে থাকলে সেটা অ্যাকসেপ্টেবল। কিন্তু ওই বছর বিশ্বব্যাংক হিসাব করে দেখালো যে এটার ডিসক্রিপেন্সি ছিল 28%। তো 28% ডিসক্রিপেন্সি নিয়ে যখন আমরা রিপোর্ট করলাম, তখন মন্ত্রী মহোদয় সরাসরি বিশ্বব্যাংকের ওই সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে, এমনকি তখন চেমিয়া ফান নামে একজন কান্ট্রি ডিরেক্টর ছিলেন বিশ্বব্যাংকের, তাকে মন্ত্রীর অফিসে ডাকা হয় এবং তাকে এইভাবে বলা হয় যে আপনাদের কর্মকর্তারা যেভাবে হার্শ ক্রিটিক করছে এটা আমাদের জন্য খুবই অপমানজনক হচ্ছে এবং আমাদের যে সমস্ত ডেভেলপমেন্ট কার্যক্রম চলছে সেটাকে মেলাইন করছে, আপনাদের এই কর্মকর্তাদেরকে এখান থেকে সরিয়ে দিতে হবে। আপনার কাছ থেকে শুনি, এই প্রেক্ষিতেই আমরা যখন অর্থনীতির শ্বেতপত্র করেছি তখন অর্থনীতির তথ্য উপাত্তের যেই ইন্টিগ্রিটি, এটার যে কোয়ালিটি, এই বিষয়টাকে খুবই গুরুত্বের সাথে রক্ষা করার কথা বলেছি। কারণ নীতি, অর্থনৈতিক নীতি এটা দিয়ে তৈরি হয়। মানে আপনি আসলে কোথায় মানে অর্থ, আমি যদি খুব সাদা ভাষায় বলি যে অর্থ বরাদ্দ দিবেন, কেমন ধরনের অর্থনৈতিক নীতি নেবেন, কার জন্য নেবেন, এইটা তৈরি করতে গেলেও তো আসলে তথ্য উপাত্তের দরকার হয়। আমার দেশের জনসংখ্যা কত, আমার উৎপাদন কতখানি হচ্ছে, এগুলো সবই পরিসংখ্যান ব্যুরো তৈরি করে। দরিদ্র মানুষ কত আছে, সুতরাং আমি সামাজিক নিরাপত্তা জাল বিস্তৃত করব, সেই বিষয়গুলো আছে। এখন এর প্রেক্ষিতেই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে একটি আমরা টাস্কফোর্স গঠনের বিষয় দেখেছি, এবং সেটা বাংলাদেশের বরেণ্য যারা গবেষক, অর্থনীতিবিদ এবং এই পরিসংখ্যান বিষয়ে যে যারা এক্সপার্ট আছেন তাদেরকে নিয়ে তৈরি করেছেন। আপনি নিজেও এই টাস্কফোর্সের সদস্য ছিলেন। মোটা দাগে যদি আমি আপনার কাছ থেকে জানতে চাই যে টাস্কফোর্সের রিপোর্টে কি ধরনের প্রেক্ষিত বলা হয়েছে, এবং তারপর আমরা সুপারিশের জায়গাগুলো জানতে চাইব, যে মানে কোন জায়গাটা ফোকাসটা আপনারা কোথায় দিলেন টাস্কফোর্সের রিপোর্টটা সম্পর্কে যদি বলেন, এবং তারপরে এখানে রিপোর্টের ফাইন্ডিংস কি আসলো। অন্তর্বর্তীকালীন সরকার যে টাস্কফোর্সটি গঠন করেছিল, তো এটির মূল উদ্দেশ্যটা কী ছিল? মূল উদ্দেশ্য ছিল, তার আগে তো আপনারা বিভিন্ন প্রতিবেদনগুলো এসেছে এবং ডেটার ক্রেডিবিলিটি নিয়ে অনেক সময় প্রশ্ন আসছে। তো আমাদেরকে যে কাজটি দেওয়া হয়েছিল সেটি হচ্ছে বিবিএসকে শক্তিশালী প্রতিষ্ঠানে যদি রূপান্তর করতে হয়, তাহলে আমাদেরকে উপাত্তের যে গুণগত মান, তার যে উপাত্তের যে স্বচ্ছতা এবং হচ্ছে যে উপাত্তের যে প্রাপ্যতা, এই ব্যাপারগুলোকে পর্যালোচনা করার জন্য, এবং পাশাপাশি বিভিন্ন অংশীজন যারা রয়েছে এবং ইনক্লুডিং আমি বলবো যে আমাদের জার্নালিস্ট যারা সাংবাদিকরা রয়েছে তারাও, ওনাদের সবার সাথে আলোচনা করে এবং আমাদেরকে একটা প্রতিবেদন দেওয়ার জন্য সরকার একটা নির্দিষ্ট টাইম দিয়েছিল এবং সেই সময়ের মধ্যে এবং আমরা সেই কাজটি করেছি। এখন আমরা যখন করতে গেলাম, আমরা বিবিএসসির সার্বিক তাদের পলিসি ডকুমেন্টসগুলো কী ছিল, নীতি কৌশল কী ছিল, প্লাস অংশীজনদের সাথে আলোচনা করে আমরা মোটা দাগে যেটি হয়েছে, যে যেগুলো ধরেন আপনারা ইতিমধ্যে মিডিয়াতে বা বিভিন্ন পরিসরে জানেন, কিন্তু আমাদের রিপোর্টটা ওয়েবসাইটে অ্যাভেলেবল আছে, কিন্তু তারপরও আমি যেটা বলবো যে আমরা আসলে কোন দিকে গুরুত্বটা দিয়েছি। আমরা বিবিএসকে দেখতে চেয়েছি যদি শক্তিশালী একটা প্রতিষ্ঠান তৈরি করতে হয়, যেটা আপনি শুরুতে বলছিলেন, যে কোনো উন্নয়ন পরিকল্পনা যদি আমি করি, সেই পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে থাকতে হবে গুণগত উপাত্ত, এবং গুণগত উপাত্ত যদি থাকে এবং সেখানে যদি উপাত্ত প্রাপ্তির ক্ষেত্রে সবার স্বচ্ছতা থাকে, অ্যাক্সেসিবিলিটি, যেটা প্রবেশ গম্যতার কথা বলছি, এবং গবেষক বলেন বা সকলের ক্ষেত্রে, এবং পলিটিক্যাল কোনো ইন্টারফারেন্স যদি না থাকে, তাহলে তো খুবই ভালো হয়। কিন্তু আমরা যখন শক্তিশালীকরণের কথা যাচ্ছি, তখন কিন্তু আমরা অনেকগুলো প্রেক্ষাপট মাথায় নিয়ে কাজটা করেছি, যে বিবিএস একটা স্বতন্ত্র একটা বডি, সরকারের একটা বডি, কিন্তু এই সরকারের বডি হলেও এর সরকারের নিয়ন্ত্রণ কতটুকু। ইতিমধ্যে সহ-আলোচক একটা কথা বলে ফেলেছেন যে তার একটা পলিটিক্যাল ইন্টারফারেন্স ছিল। তো এখন সেই জায়গায় হচ্ছে আমাদের প্রবলেম কোথায় কোথায় ছিল, সেটাকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করেছি, যে কী কী সমস্যা মূলত আমরা মোটা দাগে যদি আইডেন্টিফাই করি। সো বিবিএস এবং এসআইডি এই দুটোর মধ্যে যে তাদের যে জুরিসডিকশন, যে কাজের যে বাধ্যতামূলক যে কাজের যে জায়গাটা, এই জায়গার বিভাজনের মধ্যে আমরা দেখতে পাচ্ছিলাম যে এখতিয়ার বন্টনে এক ধরনের আমি বলবো যে অনুপস্থিতি, যে এক ধরনের গ্যাপ, ওভারল্যাপ আছে, একই ধরনের কাজ দুজনেই, এবং দেখা গিয়েছে যে বিবিএস এর যে কাজটা করার কথা সেটা এসআইডি তাকে অন করে নিয়েছে। এবং ধরেন আপনি ডেটার
কালেকশন করবেন, ডেটা অথেন্টিফিকেশন করবেন বা কিংবা আপনি ডেটা রিলিজ করবেন, এই জায়গাগুলোতে দেখা যায় এসআইডির একটা ইনভলভমেন্ট ওই জায়গায় চলে আসে। তাহলে বিবিএস এর তাহলে স্বকীয়তা বা স্বাধীনতার জায়গাটা কিভাবে থাকে, সেটি হচ্ছে একটা জায়গা। তো একটা প্রবলেম আমরা এই জায়গায় দেখলাম যে এই জায়গায় ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে একটা প্রবলেম লক্ষ্য করলাম। দ্বিতীয়ত যেই জিনিসটি লক্ষ্য করেছি সেখানে আমরা দেখতে পেয়েছি যে এই এসআইডি এবং বিবিএস এর মধ্যে ক্যাডার এবং নন ক্যাডার যে প্রশাসনিক যে জায়গাটা আছে, অর্থাৎ বিবিএস এর যে কর্মকর্তা যারা আছে তারা দুই জায়গাতে ক্যাডার নন ক্যাডার এবং প্রজেক্টে ঢুকে এন্ট্রি হয়, তারা আবার পরবর্তী ক্যাডারে যেতে গেলে কাজে এই কাজের মধ্যে যে দেখা যাচ্ছে যে এই মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা একটা সমস্যা লক্ষ্য করতে পেরেছি। এবং পাশাপাশি এও লক্ষ্য করতে পেরেছি বিবিএস এর যে মোট জনবল থাকার কথা ছিল, এই জনবলের দেখা যাচ্ছে প্রায় 48% জনবলই অনুপস্থিত ব্যাকএন্ড পোস্ট হিসেবে আছে। এবং কাজের যেই জায়গাগুলো আমরা যখন মূল্যায়ন করতে যাচ্ছিলাম যে কাজগুলো কিভাবে করবে, কারা করবে এবং তার জন্য দক্ষতা, আমাদের তো দক্ষ এফিশিয়েন্ট জনবল লাগবে, অর্থাৎ সেই জায়গাটিও আমরা কিন্তু দেখার চেষ্টা করেছি। তো তৃতীয়ত একটা প্রবলেম লক্ষ্য করতে পারলাম যে ওই যে যেটা বলছেন যে উপাত্ত প্রকাশের ক্ষেত্রে যে হস্তক্ষেপ যেই জায়গাটি, সেটি হচ্ছে বহিস্থ প্রভাব বা বাহ্যিক হস্তক্ষেপের কথাটা যদি বলি ওভাবে আমরা লক্ষ্য করতে পারি। এবং সেই হস্তক্ষেপের ক্ষেত্রে ধরেন সরকারের পাশাপাশি অন্যান্য মানে পলিটিক্যাল ইন্টারফারেন্সের জায়গাগুলো তো এটা তো আছে, এক ধরনের ডোনার এজেন্সিরও এক ধরনের ভূমিকা আছে এই জায়গাগুলোতে। কাজেই এইটা আমাদের একটা জায়গা লক্ষ্য করি। চতুর্থত যেই সমস্যাটা আমার কাছে মনে হয়েছে, আমাদের কাছে মনে হয়েছে, যেটি হচ্ছে যে বিবিএস এর কর্মচারীরা দেখতে পেয়েছি যে তাদের যে মূল যে কাজগুলো মানে কোর টাস্ক যেগুলো বলা হয়, একটা প্রতিষ্ঠান তৈরি হওয়ার পরে কিন্তু কোর টাস্ক বলা থাকে, যেমন প্রধান দায়িত্ব, আমি একজন শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়, আমার মূল দায়িত্ব কি, এই দায়িত্বের পাশে আমি কোন কাজগুলো করব। ওখানে আমরা লক্ষ্য করলাম যে প্রজেক্ট রিলেটেড কাজের দিকে তাদের বেশি আগ্রহ কম্পারেটিভলি মনে হয়েছে এবং এই প্রজেক্ট কালচার বা সংস্কৃতিটা কিন্তু ওখানে ঢুকে গেছে। এবং ওই জায়গাতে যে হওয়ার কারণে এইখানে একটা দেখা যায় একদম ভিতরে একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে, কারণ সবাই কারণ প্রজেক্ট থেকে বেনিফিট পাওয়া যায়, সুযোগ সুবিধা পাওয়া যায় বেশি এবং ওই ধরনের ইনসেনটিভস রয়েছে কিছু, তো ওই জায়গাতে ঢোকার একটা তার মানে তো ইনসেনটিভ স্ট্রাকচারটা এমন ভাবে করা হয়েছে যে যার প্রজেক্টে যাওয়ার ব্যাপারে আগ্রহটা বেশি। তো এখন সেটার মধ্যে আবার ডোনার এজেন্সি ইনভলভ আছে, তো টাকা দিলে কাজ হবে, না হলে আবার কাজ হবে না, আটকে যায়। যেমন এখন দেখা যাচ্ছে একটা ফান্ডিং আছে, বিবিএস এর কাজ আছে, ধরেন এসবিআরএস, এখন ফান্ডিং নাই, এই মুহূর্তে তারা বন্ধ করে ফেলেছে এবং এটা এখন রাজস্ব বাজেটে যাবে, টাকা পাবে, তারপর কাজ করবে। সো ওই জায়গাতে যেটা হচ্ছে যে তাদের যে মূল যেই কাজগুলো এখান থেকে সরকার থেকে যখন তারা অর্থ যখন তারা নিবে, তখন দেখা যাবে যে মূল রেসপন্সিবল কাজের জন্য বরাদ্দ কত থাকবে বা এর ডোনার এজেন্সির কাছ থেকে কি, দাতা গোষ্ঠীর কাছ থেকে কীভাবে আসবে। তো মূলত দেখতে পাচ্ছি যে তাদের মধ্যে আমরা একটা এই কোর টাস্কের বাইরে এই প্রজেক্ট কালচারটা আমরা দেখতে পেয়েছি যে একটা প্রবলেম তৈরি হয়েছে। পঞ্চমত যে প্রবলেমটা লক্ষ্য করতে পারলাম সেখানে দেখতে পেয়েছি যে এক ধরনের দুর্বল পেশাগত অগ্রগতি বা আমি বলবো যে প্রতিভাবান যারা ট্যালেন্টেড অফিসার যারা ওখানে রয়েছে, কিছু কিছু ভালো কর্মকর্তা রয়েছেন যারা আসলে কিন্তু তাদেরকে ধরে রাখার যে জায়গাটা ওখানে একটা দুর্বল আমি বলবো যে পেশাগত জায়গায়, যেমন তাদের এই 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 ক্যারিয়ারটা কীভাবে প্রগ্রেশন হবে, যারা নন ক্যাডার থেকে ক্যাডারে যাবে, অনেক ক্ষেত্রে দেখা যায় প্রমোশন হচ্ছে না, পদোন্নতির জায়গা আটকে যাচ্ছে, এসআইডির ওইদিকের ইনভলভমেন্টটা বেশি। তাহলে এই জায়গাগুলোতে দেখা যাচ্ছে যে একটা তাদের মধ্যে একটা হতাশা বোধ জাগ্রত আছে, কারণ আমরা কিন্তু বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে আলোচনা করেছি। ষষ্ঠত যেই সমস্যাটা লক্ষ্য করতে পেরেছি যে ওখানের কাজগুলো অনেক ক্ষেত্রে যে অ্যাডহক ভিত্তিতে নেওয়া হচ্ছে এবং আমি বলবো যে তাদের এই এক ধরনের যে সক্ষমতা তৈরির যে জায়গাটা, এটাতে আমি মনে করি যে প্রশিক্ষণ একাডেমির এক ধরনের ঘাটতি। অর্থাৎ যে কোনো প্রতিষ্ঠান যেহেতু বিবিএস উপাত্ত তৈরি করবে, জেনারেট করবে এবং পাবলিক পলিসি ফর্মুলেশনে তাদের একটা ভূমিকা থাকবে এই উপাত্তের ভিত্তিতে, তাহলে সেখানে তাদের কোনো নিজস্ব কোনো প্রশিক্ষণ একাডেমি নাই এবং যে কাজগুলো করে অ্যাডহক ভিত্তিতে কাজগুলো করছে এবং দরকারের প্রয়োজনে বিভিন্ন জায়গা থেকে আনছে, কিন্তু তাদের সুনির্দিষ্ট এরকম কিছু নেই। তাহলে মোটা দাগে যদি আমাকে বলেন, যে প্রশ্নটা আপনি আমাকে বলেছেন, এই 6টা, যেমন আমরা বিবিএসকে দেখতে পেয়েছি যে একটা জাতীয় পরিসংখ্যান অফিস বা দপ্তর যাদের এফিসিয়েন্সি দরকার, দক্ষতা লাগবে এবং এই দক্ষতা আনয়নের ক্ষেত্রে আমরা এই 6টা মানে আমি মূল সমস্যা হিসেবে আমরা এর বাইরেও আরো সমস্যা রয়েছে, কিন্তু এগুলোকে আমরা মূল সমস্যা হিসেবে দেখছেন। আমরা একটা ছোট বিরতিতে যাই, আমি বিরতির পরে আপনার কাছ থেকেই আসবো যে এই যে চ্যালেঞ্জগুলোর কথা আপনি বললেন, সেই চ্যালেঞ্জগুলোর থেকে মূল আপনি সুপারিশটা কি আসলো, তারপর আমরা আলোচনার ভিতরে আর একটু বাড়তে পারবো। দর্শক, আমরা একটা ছোট বিরতিতে যাচ্ছি।
বিশেষ টকশো ফ্যাসিবাদের দিনলিপি দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধে ৬টা ৩০ মিনিটে। বিরতির আগে বলছিলেন যে মূল চ্যালেঞ্জগুলো বা সমস্যাগুলো কোথায় পেয়েছেন, এবং তার ভিতরে যে কয়েকটি বিষয় আপনি হাইলাইট করেছেন তার মধ্যে একটা তো বড় জায়গা হলো ক্যাপাসিটি ইস্যু আছে, তাদের হিউম্যান রিসোর্সের ইস্যু আছে, ফান্ডিংয়ের ইস্যু আছে, যেভাবে পরিচালনা হচ্ছে প্রজেক্ট ভিত্তিক অ্যাডহক ভিত্তিকভাবে তৈরি হচ্ছে, এবং সার্বিকভাবে ডেটা তৈরি করে তারপর ওটাকে রিলিজ করার ক্ষেত্রে স্বাধীনভাবে কাজ করবার ক্ষেত্রে একটা রাজনৈতিক হস্তক্ষেপ বা আপনি যেটা বলছেন বাহ্যিক হস্তক্ষেপের মুখোমুখি হচ্ছেন। এবং আমি যেটা বুঝি যে এই সবগুলো চ্যালেঞ্জ মিলে পেশাদারিভাবে পরিসংখ্যান তৈরি করার ক্ষেত্রে এক ধরনের বড় বাধা তৈরি হচ্ছে, অথবা এমনভাবে ইনসেন্টিভ স্ট্রাকচারটা তৈরি হয়েছে, প্রণোদনার কাঠামোটাই এমন, সেটা রাজনৈতিকভাবে হোক, অর্থনৈতিকভাবে হোক, পেশাগতভাবে হোক, যে ক্রেডিবল কোয়ালিটি এক ধরনের যেই আমাদের তথ্যপাত্র দরকার সেটার জন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বর্তমান পরিস্থিতি অনুকূলে নাই। তো সেই প্রেক্ষিতেই টাস্কফোর্স বেশ কিছু সুপারিশ দিয়েছে। আপনি যদি মোটা দাগে সেই সুপারিশগুলো বলেন, আপনারা যে কী ধরনের সুপারিশ দিলেন এবং কীভাবে এইটা যেই চ্যালেঞ্জগুলো আছে এটাকে সমাধান করার পথ হিসেবে দেখছেন। আমরা আসলে চেয়েছি যে বিবিএস সরকারের একটা অঙ্গ প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানটিকে আমরা শক্তিশালী অবস্থায় দেখতে চাই, এবং সেই শক্তিশালী করতে গেলে আগে তাদের দুর্বলতাগুলোকে আগে আমাদের চিহ্নিত করতে হয়েছে। তো এখন যে সাজেশনগুলো আমরা যখন চিন্তা করলাম, আমরা মোটা দাগে 12টা সাজেশন দিয়েছি। যদি হোল প্রেক্ষাপটটা যদি 12টা আপনি থিমেটিক বা বিষয়ভিত্তিক জায়গায় যদি বলেন, তাহলে প্রথম জায়গাটা হচ্ছে যে আমরা বিবিএসের একটা নামকরণটাকে পরিবর্তন করার চিন্তা করেছি। আমরা এটাকে বিবিএস আর বলতে চাই নেই, আমরা মানে প্রস্তাবনা দিয়েছি যে এটা স্ট্যাটিস্টিক্স বাংলাদেশ হবে, সংক্ষেপে হবে হয়তো বা স্ট্যাট বিডি হতে পারে। এবং কেন হতে পারে, কারণ আমরা বিশ্বের আরও বিভিন্ন কতটা প্রতিষ্ঠানকে দেখেছি, কারণ ইন্ডিপেন্ডেন্সের জায়গাটা যখন চিন্তা করতে গেলে আমরা অনেকগুলো কান্ট্রির মডেলগুলোকে ব্যুরো না রেখে এটাকে স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দেখতে গেলে সেখানে আমরা এটাকে নামকরণ করতে চেয়েলাম যে স্ট্যাটিস্টিক্স বাংলাদেশ বা স্ট্যাট বিডি। এটা একটা আপনি বলতে পারেন নতুন নামকরণ প্রস্তাবনা। এটা সরকার গ্রহণ করবে কিনা এটা তাদের বিষয়, এবং ওই জায়গাতে আমরা একটা পরিবর্তন আনতে চেয়েছি। আপনি জানেন যে বিবিএস এখন পরিচালিত হয় যিনি মূল ব্যক্তি ওই জায়গায় হচ্ছে ডিজি পজিশন না। একসময় কিন্তু এটার মূল পজিশন ছিল যখন 1974-এ যখন গ্যাজেট আকারে প্রথম তৈরি হয়, তখন কিন্তু সচিব একজন পূর্ণাঙ্গ সচিব দায়িত্বে ছিল, কিন্তু এখন কিন্তু দেখা যাচ্ছে অতিরিক্ত সচিব বা যুগ্ম সচিবকে দায়িত্ব দেয় ওই জায়গাতে। কাজে ওই প্রতিষ্ঠানের প্রধান হিসাবে আমরা যেটা সাজেস্ট করেছি এখানে চিফ স্ট্যাটিস্টিশিয়ান, যেহেতু ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। দ্বিতীয়ত মানে যে জায়গাটা বললাম যে আপনার নতুন নামকরণের পাশাপাশি এখানে একটা নতুন পদ আমরা চিন্তা করেছি, যেহেতু তার যে অবস্থানটা, যে আগে মহাপরিচালক যিনি ছিলেন, এটাকে আমরা সাজেস্ট করেছি যে চিফ স্ট্যাটিস্টিশিয়ান, প্রধান পরিসংখ্যানবিদ হিসেবে যিনি একজন থাকবেন। এবং এই একটা ওনার পোস্টটা যেটা অবস্থানটা হবে স্কেল পোস্ট, যেরকম আমাদের যেমন সরকারি চাকরির মধ্যে ক্লাস 1 থেকে শুরু করে বিভিন্ন পজিশন আছে, সো এটা থাকবে অ্যাবাভ একটু উপরের লেভেলে, এরকম আমরা প্রস্তাবনা করেছি। একটা স্পেশাল স্কেল পোস্ট হবে, নাম হবে চিফ স্ট্যাটিস্টিশিয়ান, প্রধান। এবং এর পাশাপাশি দেখা গেল যে আমরা যেহেতু এর মধ্যে ডেপুটি অ্যাসিস্ট্যান্ট এরকম করে আমরা কতগুলো নতুন কাঠামো, আপনার একটা সার্বিকভাবে একটা নতুন মানব সম্পদের জন্য দিয়েছেন, জি। এবং দেখা যাবে এই যে প্রধান পরিসংখ্যানবিদ যাবে, এখানে কিন্তু সরকার চাইলেই যাকে তাকে কিছু করতে পারবে না। ওইটাও আমরা কিভাবে তাকে নির্বাচন করতে হবে তারও কিন্তু আমরা একটা পদ্ধতির পন্থা আমরা বলে দিয়েছি। এবং কি কোয়ালিফিকেশন লাগবে, কারণ আমরা একজন দক্ষ এফিশিয়েন্ট মানুষকে ওখানে চাই, অর্থাৎ যিনি বস থাকবেন উনি যদি অত্যন্ত দক্ষ না হন। যেমন এখন দেখা যাচ্ছে যে সরকারের প্রশাসন সেক্টর থেকে একজন হঠাৎ করে এসে এখানে নিয়োগ দিয়ে দিল, তাহলে যার পরিসংখ্যান নিয়ে আগে থেকে তেমন কোনো কাজের কোনো ব্যাপার ছিল না, ধরেন আর কি। কাজে এই জায়গাগুলো যাতে না ঘটে তার জন্য আমরা আলাদাভাবে চিন্তা করেছি। দ্বিতীয়ত যে একটা সুপারিশ আমরা রেখে দিয়েছি সেটা হচ্ছে যে তদারকি করা এবং জবাবদিহিতার আওতায় আনা, এবং সেটি করতে গিয়ে আমরা এখানে একটা কমিশন ভিতরে আমরা প্রস্তাব করেছি, ভিতরে যেরকম এটার নাম দিয়েছিলাম যে বাংলায় যদি বলি যে পরিসংখ্যানগত বিশ্বাস ও স্বচ্ছতা কমিশন, এটাকে আমরা ইংরেজিতে যদি বলি ট্রাস্ট অ্যান্ড ট্রান্সপারেন্সি কমিশন অফ স্ট্যাটিস্টিক্স, যেটাকে TTCS বলে আমরা রিপোর্টে উত্থাপন করেছি। এখন এই যে একটা কমিশন, এই কমিশনের হাতে কিন্তু এইখানে কাজ করার জায়গা অনেক সুযোগ রয়েছে, যেখানে আমরা SIDর যে ভূমিকাটা ছিল অনেক
ভূমিকাই কিন্তু এখন এই জায়গায় চলে আসবে। এবং এটাও কিভাবে কনস্ট্রাক্টেড হবে, মানে ওনারা এটাকে দেখভাল করবে এবং 9 সদস্য বিশিষ্ট এটা একটা কমিটি হবে। এখানে ধরেন কারা কারা থাকবেন, এবং এখানে সিভিল সোসাইটি বা থিঙ্ক ট্যাঙ্কদেরও এখানে যুক্ত হওয়ার সুযোগ আছে। আমরা এমনভাবে রেখেছি যাতে একটা ধরনের বিশ্বাসযোগ্যতার যে জায়গাটা। কমিশনটা একটা প্রথমত হলো যে একটা ইন্ডিপেন্ডেন্ট হবেন তারা, এবং দ্বিতীয় হলো তারা পেশাদারিভাবে থাকবেন, এবং তারা যদি আমি বলি তাহলে তারা সরাসরি হয়তো সরকারের অংশ হিসেবে যুক্ত থাকবেন না, তাই সরকার থেকেও থাকবেন, যিনি ধরেন যে আমাদের পরিকল্পনা মন্ত্রণালয়ের লোক থাকতে পারবেন, এসআইডির প্রতিনিধি থাকবেন, থাকবেন, ওভাবে প্রতিনিধি সরকার বেসরকারি মিলে একটা 9 সদস্যের একটা মনিটরিং বা সুপারভাইজারি একটা জায়গা। ওনারাই কিন্তু চিফ স্ট্যাটিস্টিশিয়ান খুঁজে বের করবেন, ওই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন। সো এই জায়গাতে যেটা আমাদের কাছে মনে হয়েছে যে কারণ হচ্ছে জবাবদিহিতা, এবং যদি হয় ওই কমিশনের কাছে কিন্তু এভরি ইয়ার অ্যানুয়াল রিপোর্ট হবে, অ্যানুয়াল কনফারেন্স হবে, সমস্যাগুলো কি, ফান্ডিং কত লাগবে না লাগবে, ওখানে অ্যাসেসমেন্ট হবে। ওই জায়গাগুলোর জন্য আমরা কতগুলো মোডালিটি, ফাংশনস কি, বোর্ডের মতো ব্যবহার করবেন। জি ওরকম করে আমরা একটা ফরমেশনও বলেছি, ফাংশনস কাজ করবে কি এবং মোডালিটিটা কি হবে ওখানে বলে দিয়েছি। তৃতীয়ত যে কাজটি আমরা করেছি, ওখানে আমরা দেখতে চেয়েছি যে বিবিএসের যে জনবল, তাদের যে দায়িত্ব এবং ভূমিকা, অর্থাৎ ওখানে দেখা যাচ্ছে যে ওই যে এসআইডি এবং এর মধ্যে যে কাজের রেসপন্সিবিলিটির জায়গা, জুরিসডিকশনের জায়গা থেকে সেখানেও আমরা কতগুলো তাদের রোলস রেসপন্সিবিলিটিস কী হবে, যেটা আপনার ওই যে স্ট্যাটিস্টিক্স অ্যাক্ট আছে 2013 সালে সরকার একটা অ্যাক্ট করেছিল, তো ওই অ্যাক্টটার ভিত্তিতে আমরা রিভিউ করেছি, এবং রিভিউ থেকে আমরা ওখানে কিছু সুপারিশ করেছি যে এই তাদের মূল দায়িত্ব এবং ভূমিকাগুলো কেমন হবে, সেটার একটা সুপারিশ আমরা রাখলাম। এবং এখানে একটা বলে রাখা ভালো যে আমরা ওখানে পাশাপাশি আরেকটা বললাম যে যেহেতু এটা বিবিএসকে যদি সাংগঠনিকভাবে চিন্তা করি, অর্গানাইজেশনাল ম্যাটার্সের মধ্যে আমরা দেখতে চেয়েছি যে ঐক্যবদ্ধ একটা ইউনিফাইড আপনার স্ট্যাটিস্টিক্যাল ক্যাডার সার্ভিস হিসাবে দেখতে চেয়েছি। ওই যে নন ক্যাডার এবং ক্যাডার, এই দুইয়ের মধ্যে দ্বন্দ্বকে আমরা নিরসন করার জন্য আমরা একটা ইউনিফাইড, ঐক্যবদ্ধ, আমি যেটাকে বলবো যে একটা ইউনিফাইড স্ট্যাটিস্টিক্যাল ক্যাডার সার্ভিস আমরা তৈরি করতে চাচ্ছি, স্পেশাল ক্যাডার সার্ভিস হবে। এবং এটা হলে যেটা হবে কি, ওই পরবর্তীতে আর এই দ্বন্দ্ব তৈরি হবে না, প্রমোশন সংক্রান্ত ওই ঝামেলাগুলো তৈরি হবে না। আরেকটা যেটি আমরা সাজেস্ট করেছি যে ডিডি এখন বিদ্যমান কাঠামোর মধ্যে যে পজিশনগুলো আছে সেগুলোকে আমরা একটু রিভাইজ করে বা সাজেশন রেখেছি, ডেপুটি স্ট্যাটিস্টিশিয়ান ডিএস বলে কিছু আছে, এবং বিদ্যমান যে তাদের যে জনবল কাঠামো যেটি আছে, এই কাঠামোর মধ্যেই পরিসংখ্যান আইন 2013 যে আইনি আদেশ আছে সেটাকে মাথায় রেখেই আমরা কিন্তু নতুন নতুন কিছু ওই যে নামকরণ, উপজেলা লেভেলের যিনি স্ট্যাটিস্টিক্যাল অফিসার, তারপর জেলা লেভেলগুলো কি হবে, সংখ্যা কতগুলো বাড়াতে হবে না বাড়াতে হবে, বেশিরভাগই দেখা যাচ্ছে যে ঢাকায় থাকতে চাই, তাহলে ওই জায়গাগুলো তো গ্যাপ হয়ে যাচ্ছে। সো ওগুলো আমরা দেখার জন্য আমরা জনবল কাঠামোর একটা সুপারিশ ওখানে করেছি। কিন্তু আপনার একটা খেয়াল করতে হবে যে ওই জায়গাতে আমরা লক্ষ্য করছি যে এই যে একটা 2013-তে যে একটা হয়েছে, ওখানেও কিন্তু আমরা মনে করেছি যে কিছু সংশোধন আনতে হবে, কারণ আমরা যে সুপারিশগুলো করেছি এগুলো যদি সংশোধন না করা হয় তাহলে লিগাল একটা ম্যান্ডেট দিতে হবে। আপনার কাঠামোর পরিবর্তন করতে বলেছেন, একটা পেশাদারি জায়গায় আইনি সংস্কারের মাধ্যমে প্রোটেকশন দেওয়ার কথা বলেছেন। আপনারা সার্বিকভাবে এটাকে একটা সুপারভাইজিং এর জায়গাটাকে ইন্ডিপেন্ডেন্ট জায়গায় নিয়ে গেছেন, সরকারের বাইরে রেখে যেন তারা পেশাদারিভাবে কাজ করতে পারেন। এর বাইরে আপনাদের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ যেটা আপনাকে বলে যে বিবিএস কোন কাজগুলো, মূল কাজগুলো করবে, কোন জরিপগুলোকে কোর টাস্ক যেগুলো ওই যে আপনি বলছিলেন সেটা আমরা আইডেন্টিফাই করে দিয়েছি, পাশাপাশি এবং তাদের পরিধিটা নির্ধারণ করে দিয়েছি, এবং একই সাথে এই যে উপাত্তের যেটা আপনি অ্যাক্সেসিবিলিটি বলছিলাম যে সহজলভ্যতা, প্রবেশগম্যতা কিভাবে হবে, উপাত্ত কিভাবে সহজে, এই যে অ্যানুয়াল স্টেক হোল্ডার কনফারেন্স বা আমারই সাংবাদিক ভাই কিভাবে উপাত্তগুলো সহজে পাবেন, এবং এটাকে আরো করতে হবে। অর্থের কথাও আমি যতটুকু দেখেছি যে অর্থের বাজেটটা যেন ওনারা পান সরাসরি রাজস্ব জায়গা থেকে, এটা প্রজেক্ট ভিত্তিক যে এখন সংস্কৃতি আছে সেখান থেকে বের করে আনার কথা আপনারা বলেছেন। রিফ্লেকশন একটু শুনি। এখন টাস্কফোর্সের যে রিপোর্টটা আছে সেই রিপোর্টটা সরকারের কাছে ওনারা জমা দিয়েছেন, এবং সরকার এটাকে বাস্তবায়নের জন্য একটা কমিটি তৈরি করেছেন যাচাই বাছাইয়ের জন্য, যে এটাকে এখন, কারণ টাস্কফোর্স কাজ করেছে স্বাধীনভাবে ইন্ডিপেন্ডেন্ট টাস্কফোর্স হিসেবে, তারা এখন এটা সরকারের কাছে দিয়েছেন, সরকার এটা বিবেচনার ভিতরে নিয়েছেন। আপনার অভিজ্ঞতা থেকে জানতে চাচ্ছি যে যেই পরিস্থিতি এবং যেই সুপারিশের কথা উনি বললেন, সেই সুপারিশগুলো কতখানি আমাদের যে পরিসংখ্যান ব্যুরোর যেই ঘাটতি বা যে জায়গায় তারা পিছিয়ে আছেন সেগুলো সমাধানে কতখানি কার্যকর হবে? এখানে আমার কাছে বেশ কিছু গ্যাপ মনে হয়েছে। যেমন হলো
যে ওনারা স্পেশাল স্কেলের কথা বলেছেন। সরকারের এক্সিস্টিং যে মেকানিজম আছে সেখানে কিন্তু স্পেশাল স্কেলের কোনো প্রভিশন নাই। হয় তাকে যেমন আমাদের, তাহলে এটাকে সাংবিধানিক প্রতিষ্ঠান বা অন্য কোনো কমিশন আইন, নতুন কোনো আইন দিয়ে করতে হবে। এই আইন একদম আমূল পরিবর্তন করতে হবে, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে স্বাধীনতার কথা যেটা বলা হয়েছে, বিদ্যমান আইনেই কিন্তু এই বিবিএসকে যথেষ্ট স্বাধীনতা দেওয়া আছে। এখন স্বাধীনতাটা তারা কতটা এক্সারসাইজ করতে পারবে সেটা ডিপেন্ড করে রাজনৈতিক সদিচ্ছার উপরে। আমাদের নির্বাচন কমিশন তো পুরোপুরি স্বাধীন, সাংবিধানিক প্রতিষ্ঠান। গত 15 বছরে কি স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পেরেছে? আপনি আইনি স্বাধীনতা দিয়ে প্রতিষ্ঠানকে শক্তিশালী করবেন, সেটা খুব একটা আমি খুব একটা আশাবাদী না, তবে এটা নেসেসারি কন্ডিশন থাকা দরকার। আরেকটা বিষয় হলো যে এখানে ওনারা যেমন গ্রেড 1-এর পোস্ট, ওনারা একটা পোস্ট এখানে ক্রিয়েট করা হয়েছে, অ্যাডিশনাল চিফ স্ট্যাটিস্টিশিয়ান। তবে এই সুপারিশটা বাস্তবায়ন করার ক্ষেত্রে ওনারা যে কাজটা করেননি, যে কারণে এটা বাস্তবায়ন হওয়ার ক্ষেত্রে আমি খুব একটা আশাবাদী নই, সেটা হচ্ছে যে ওনারা স্টেক হোল্ডারদের ভিতরের পলিটিক্যাল পার্টির লোকদেরকে ইনভলভ করেননি। কারণ এটা বাস্তবায়ন করবে নেক্সট গভর্নমেন্ট, যেটা পলিটিক্যাল পার্টির লিড বাই পলিটিক্যাল পার্টি হবে। তো তারা যদি এর সাথে ইনভলভড না হয়, যেমন আমাদের অতীত অভিজ্ঞতা খারাপ। অন্তর্বর্তীকালীন সরকারও এটা করার মানে করতে পারে, করতে পারতো, কিন্তু গেলে যেটা হয়তো রাজনৈতিক দল এটাকে মানে অবশ্যই যারা নির্বাচনে জয়ী হয়ে আসবেন তারা সবই হয়তো অ্যাপ্রুভ করতে হবে অধ্যাদেশের মাধ্যমে বা কাঠামোগত পরিবর্তনগুলো। না, আমি সেটা মনে করি না, সেটা কতটা হবে। আর তারপরে এখানে আমি কিছু টেকনিক্যাল জটিলতা দেখছি, কারণ হচ্ছে যে ওনারা অনেকগুলো পদের সুপারিশ করেছেন। 9 গ্রেডের 534টা পদ সম্ভবত ওনারা সুপারিশ করেছেন। এরপরে হচ্ছে ওনারা পদের কাঠামোটাই ভেঙে দিতে চেয়েছেন, আর প্লাস 12টা ওনারা ফ্ল্যাগশিপ জরিপের কথা বলেছেন। ওখানে 16টা বিভাগের কথা, এখন 8টা উইং আছে, সেটা ভেঙে ওনারা 16টা করার কথা বলেছেন। সেটা এক্সিস্টিং যারা বিবিএস এর লোকজন ছিল তারাও চেয়েছেন। তো সবই ঠিক আছে, কিন্তু কথা হলো যে এটা বাস্তবায়ন করাটা আমার কাছে মনে হচ্ছে খুবই কঠিন হবে, কারণ আমাদের আমলাতন্ত্র এটার পক্ষে যাবে না। কারণ এটা আপনি মনে করছেন যে একটা বড় বাধা 100% আমলাতন্ত্র। আমি আপনাকে যদি বলি যে কিছু যদি সব বাস্তবায়ন নাও হয়, কিছু যদি এখান থেকে নেয়ার মতন ইমিডিয়েটলি জায়গা আছে কিনা, কারণ কিছু জায়গা আছে যে একেবারে কাঠামোগত হয়তো পরিবর্তনের দরকার হবে। সেই কাঠামোগত পরিবর্তনটা আপনি বলছেন যে রাজনৈতিক মানে দলগুলোর একটা মালিকানা থাকতে হবে, তাই তো? অবশ্যই রাজনৈতিক দল যারা ক্ষমতা গ্রহণ করবে, পরবর্তীতে যারা সরকার গঠন করবে, কারণ এই স্বল্প সময়ের মধ্যে এটা বাস্তবায়ন করা সম্ভব না। কারণ হচ্ছে যে কাঠামোটা জনবল কাঠামো, 1 নম্বর ওনারা কিন্তু যে সমস্যাগুলো 4টা ভাগে ওনারা ভাগ করেছেন। 1 নম্বর হচ্ছে এর স্ট্রেংথ, এখন এক্সিস্টিং যে আইনটাকে ওনারা 1 নম্বরে রাখছেন যে এটার একটা স্ট্রেংথ আছে। 2 নম্বরের উইকনেসের ভিতরে 1 নম্বর যে পয়েন্টটা, সেটা হচ্ছে যে ক্যাডার নন ক্যাডার দ্বন্দ্ব। এখানে তো নন ক্যাডার ছিলই না। 1980 সালে যখন এটা ক্যাডার হয়, পরবর্তীতে এরা একটা ক্যাডার সার্ভিস দিয়ে পরিচালিত হয়ে আসছিল। 2000 সাল থেকে এই প্রজেক্টের লোকজনকে চাকরিতে পার্মানেন্ট করে তাদেরকে একটা নন ক্যাডার সিস্টেম চালু করা হলো। এটা কিন্তু আমি মনে করি যে এটা আমাদের প্রশাসন ক্যাডারের যারা হর্তাকর্তা আছেন তাদেরই এটার একটা উদ্দেশ্য ছিল হয়তোবা। কারণ বাংলাদেশের আর দ্বিতীয় কোনো প্রতিষ্ঠান আপনি দেখবেন না যেখানে ক্যাডার নন ক্যাডার ব্লেন্ডিং আছে, একমাত্র বিবিএসে আছে। কেন থাকবে এটা? এবং ওনারা যখন এই কাজটা করছিলেন তখন কিন্তু বিবিএসের ভিতরে একটা আন্দোলন শুরু হয়ে গেছিল যে এটা কমিশন গঠন করতে হবে, কমিশন গঠন করে যারা এখন এক্সিস্টিং ক্যাডার অফিসার আছে এদেরকে ঝেঁটিয়ে বিদায় করে দিতে হবে এবং সবগুলো নন ক্যাডার অফিসার হবে। এরকম একটা রেসিস্ট্যান্স ভিতর থেকে আসছিল। তো আমি ওনাদেরকে এই বিষয়ে ধন্যবাদ দিতে চাই যে ওনারা ওই লাইনে না যে পুরো সিস্টেমটাকে ক্যাডারের ভিতরে আনতে চেয়েছেন, এবং যারা এখন নন ক্যাডার আছেন 9 গ্রেডের উপরে তাদেরকে এন ক্যাডার করে সেখান থেকে তাদেরকে প্রমোশন দিয়ে পরবর্তী ধাপে উঠানোর কথা বলেছেন। এটা খুব ভালো, কিন্তু যে জায়গাটায় ওনারা একটা গ্যাপ রেখে দিয়েছেন সেটার ফলে যেটা হবে যে প্রশাসন ক্যাডারের বা ওই যে যাদের এই লাইনে এক্সপিরিয়েন্স নেই তারা আসার সুযোগ আছে। সেটা হচ্ছে জয়েন্ট চিফ স্ট্যাটিস্টিশিয়ান। ওখানে কিন্তু বিবিএস এবং বাইরের লোকও আসার একটা প্রভিশন ওনারা রেখেছেন, ফলে ওখানে এসে যাবে। দ্বিতীয় কথা হলো যে এই যাদেরকে এখন করা হচ্ছে ওনারা প্রজেক্টগুলো বাদ দেওয়ার কথা বলছেন, কিন্তু প্রজেক্ট বাদ দিলে যেটা হবে বিবিএস ওই ফ্ল্যাগশিপ কাজের বাইরে কাজ করতে পারবে না। আর একটা বিষয় হলো যে প্রজেক্টে কিছু মানে জুরিসডিকশনটা সংকীর্ণ হয়ে যাবে, কারণ তখন ওই 12টার বাইরে এটা রুটিন কাজ হয়ে যাবে, রুটিনের বাইরে কেউ কাজ করবে না। এটা একটা সমস্যা হবে। কিন্তু রাষ্ট্রের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সময় বিভিন্ন
কাজ তাদের কাজে তথ্যউপাত্তের আসতে দরকার হবে। হতে পারে। সেটা আপনি ওই মানে ইয়ের ভিতরে রেভিনিউ বাজেটের ভিতরে এটা সম্ভব না। ওটা হয়তো নিয়মিত ভিত্তিতে না হলেও হয়তো না, করবে, হ্যাঁ। কিন্তু এটা তো তার বাইরেও হয়তো নিঃসন্দেহে কাজ করার Project সুযোগ culture- থাকতেই হবে। সুযোগ আছে। প্রজেক্ট সুযোগ আছে, কালচার সুযোগ আছে। 100% বিলুপ্ত করার কোনো সুযোগ নেই। 100% হয়তো হ্যাঁ, হবে না, কিন্তু বাট এটা যেটা project ওনারা বলছেন রাখতে সেটা হলো হবে। যে অনেক সময় আছে যে অনেক গুরুত্বপূর্ণ তথ্যউপাত্ত আছে জি। যেটা মানে বাজেটের জন্য বন্ধ হয়ে যায় আসলে। হ্যাঁ, মানে আমি আপনাকে খুব মানে একটা উদাহরণ তো উনি বলেছেন SBRS, আর একটা বড় উদাহরণ না হলো না, যে- SBRS এ যেটা হয়েছে যে ওইটার কিন্তু রেভিনিউ, একটা কাজ যখন প্রজেক্টে চলে সেটা রেভিনিউতে নিতে গেলে অনেকগুলো ধাপ আছে। হ্যাঁ, হ্যাঁ। এটা ফাইন্যান্সে যে অনেকদিন আটকে থাকে, আপনি নিজেও না জানেন। না, আমি So, সেটাই ওই বলছি যে process এর মধ্যে আছে এটা। জটিলতায় বলছি যে ওইটাকে এখন নিবে কিনা এটাও অর্থ মন্ত্রণালয়ের মানে অ্যাপ্রুভালের উপরে নির্ভরশীলতা চলে আসে, ওনাদের স্বকীয়তা থাকে না। দর্শক, একটা ছোট বিরতিতে যাই। আমরা আলোচনা করছিলাম যে আমাদের পরিসংখ্যান তৈরির ক্ষেত্রে যে প্রধান প্রতিষ্ঠান আছেন তার সংস্কারের বিষয়ে, সেই বিষয়ে আলোচনা আমরা নিশ্চয়ই আর একটু করব, কিন্তু বিরতির পর আমরা সেই আলোচনায় ফিরবো। আমাদের সাথে থাকবেন। একটা ছোট বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। ডেঙ্গু থেকে সাবধান। ডেঙ্গুর লক্ষণসমূহ: তীব্র জ্বর এবং মাথা ব্যথা, চোখে ব্যথা হওয়া বা আলোর দিকে তাকাতে সমস্যা হওয়া, মাংসপেশি এবং হাড়ের সংযোগস্থলে প্রচণ্ড ব্যথা হওয়া, শরীরের চামড়ায় লালচে ছোপ বা র্যাশ ওঠা, বমি ভাব বা বমি হওয়া এবং খাওয়ায় অরুচি হওয়া। ডেঙ্গু প্রতিরোধে করণীয়: মশা তাড়ানো ঔষধ বা স্প্রে ব্যবহার করুন। মশার কামড় থেকে দূরে থাকতে দিনের যে কোনো সময়ে ফুলহাতা জামা বা প্যান্ট পরিধান করুন। দিনে বা রাতে যে কোনো সময় ঘুমাতে গেলে মশারি ব্যবহার করুন। ফুলের টবে বা অন্য কোনো স্থানে বদ্ধ পানি থাকলে তা পরিষ্কার করুন। ঘরের আনাচে কানাচে অন্ধকারাচ্ছন্ন জায়গায় মশার ঔষধ বা স্প্রে ব্যবহার করুন। ডেঙ্গু প্রতিকারে করণীয়: ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকে অবশ্যই মশারির ভেতরে রাখুন। অতি দ্রুত আক্রান্ত ব্যক্তিকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান বা ডাক্তারের পরামর্শ নিন। জ্বরে প্যারাসিটামল ব্যতীত অন্য ব্যথানাশক ঔষধ খাওয়া থেকে বিরত থাকুন। রোগীকে বেশি তরল খাবার খাওয়ান। বিশ্রাম নিন এবং রক্তচাপ কমে যাচ্ছে কিনা তা নিয়মিত পরীক্ষা করুন। আপনার বাসা এবং আশেপাশে জমে থাকা পরিষ্কার পানিতে বংশবিস্তার করে এডিস মশা। তাই বাসার ভেতর ও আশেপাশে পানি জমার স্থান চিহ্নিত করে 2-3 দিন পর পর পরিষ্কার করুন। সচেতন হন, সুস্থ থাকুন। বিরতির আগে আপনি বলছিলেন যে যে সুপারিশগুলো টাস্কফোর্সের মাধ্যমে এসছে সেগুলো হয়তো এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে বাস্তবায়ন করাটা কঠিন হবে, কারণ অনেক বড় কাঠামোগত বিষয় এবং রাজনৈতিক সরকার যখন আসবেন নির্বাচনের পরে তাদের একটা ওনারশিপ নিয়ে এটা আসলে করবার আছে। কিন্তু যদি আমরা এই টাস্কফোর্সের যেই সুপারিশগুলো আছে তার কিছু কিছু অংশ কি আছে যেটা দ্রুত বাস্তবায়ন করা সম্ভব আপনি মনে করেন? ফ্ল্যাগশিপ কাজ যেগুলো আছে সেইগুলো তারা ডেসিমিনেশনের যে ইস্যুটা, যেমন ওনারা বলছেন ডেটা রিলিজ করার যে ইস্যুটা, ওইটা কিন্তু এই সরকারই করে যেতে পারে। এটা সহজে এটা শুরু করেছে আমি যতটুকু এটাই সরকার করে যেতে পারে। আরেকটা কাজ করতে পারে, সেটা হলো যে এখনো কিন্তু একটা সমস্যা আছে, সেটা হলো যে যেমন হায়ার অথরিটির অ্যাপ্রুভাল নিয়ে ডেটা রিলিজ করার আগে, ওইটা আমরা বারবার বলেছি যে এটা যে কোনো মূল্যে এটা বন্ধ করতে হবে। এটা এই সরকার করতে পারে। আর একটা বিষয় হলো যে কর্মকর্তাদের ভিতরে সুপারসিড করার একটা প্রবণতা আছে। আপনার পেশার জায়গা থেকে তথ্য পাওয়ার ক্ষেত্রে আপনারা কোনো ধরনের মানে পদক্ষেপ চান কিনা যেটা আরো তথ্য পাওয়ার ক্ষেত্রে আপনাদের কাজ সহজ করতে পারে? না, আমরা যেটা বলেছি যে বিবিএস এর যে ওয়েবসাইটটা আছে এটাকে আরো ভাইব্রেন্ট করতে হবে, এটাকে একটু ইন্টারেক্টিভ ওয়েবসাইট করতে হবে। সেটা আমরা যখন ওনাদের সাথে আলোচনায় বসছিলাম এই টাস্কফোর্সের সাথে, তখন আমরা বলেছি যে এটাকে ইন্টারেক্টিভ একটা ওয়েবসাইটে নিয়ে যেতে হবে, যাতে আমি সার্চ দিয়ে আমি কোনটা চাচ্ছি সেটা যাতে আমি লিখতে পারি, লিখলে সেই অনুযায়ী সে রিপ্লাই দিবে। এটা ওয়ার্ল্ডের অন্যান্য জায়গায় আছে এবং ওনারা অনেকগুলো দেশের উদাহরণ দিয়েছেন, কিন্তু সেখান থেকে ওনারা পুরোপুরি নিয়েছেন কিনা আমি জানি না। বিশেষ করে ওনারা দুই ধরনের দেশের উদাহরণ দিয়েছেন, একটা হচ্ছে উন্নত দেশ আর একটা হচ্ছে ডেভেলপিং নেশন। ডেভেলপিং নেশনের ভিতরে ওনারা কেনিয়ার কথা এনেছেন, সাউথ আফ্রিকার কথা এনেছেন, মঙ্গোলিয়ার কথা এনেছেন, আর উন্নত দেশের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার কথা ওনারা 1 নম্বরে এনেছেন।
কিন্তু কথা হলো যে যে দেশের সাথে বাংলাদেশের সবচেয়ে বেশি কোলাবোরেশন সেই দেশটা ওনারা আনেননি, কেন আনেননি আমি জানি না, সেটা হচ্ছে সাউথ কোরিয়া। সাউথ কোরিয়ার এক্সাম্পলটা ওনারা ওইভাবে ফলো করেননি। জাতিসংঘের যে স্ট্যাটিস্টিক্যাল কমিশন আছে তাদের গাইডলাইন মেনেই কিন্তু পৃথিবীর সব দেশ পরিসংখ্যান তৈরি করে, তারপরেও বাদ পার্থক্য কেন হয়? শুধুমাত্র ওই ক্যাপাসিটির কারণে। আপনি বলছেন যে পরবর্তী রাজনৈতিক সরকার যিনি আসবেন তাদের এই ব্যাপারে একটা বড় জায়গা থাকতে হবে, এবং সেই জায়গায় আপনার কোনো পরামর্শ আছে কিনা, বা আপনি কি মনে করেন কিনা যে রাজনৈতিক দলগুলো তাদের যে নির্বাচনী ইশতেহার বলি বা নির্বাচনের পর সরকার গঠনে এই বিষয়টাকে গুরুত্ব দিবেন? অন্তর্বর্তী সরকারের কাছে আমার প্রত্যাশা থাকবে যে তারা যেন পলিটিক্যাল পার্টিগুলোকে ইন্ডিউস করে যে আমরা যে সুপারিশমালাগুলো তৈরি করেছি তার আপনাদের যে নির্বাচনী ইশতেহার হবে সেখানে আপনারা এখান থেকে আপনাদের কর্মসূচি, যেমন বিএনপির 31 দফা কর্মসূচি আছে, সেখানে কিন্তু তারা প্রশাসনিক সংস্কারের বিষয়ে উল্লেখ করেছে এবং এই সমস্ত অ্যানোমালিসগুলো দূর করে সেটা বিএনপির অলরেডি কমিটমেন্টের মধ্যে আছে। সুতরাং বিএনপির হাতে বা অন্যান্য রাজনৈতিক দলের যদি এরকম কমিটমেন্ট থেকে থাকে তাদেরকে দেয়া যে আপনারা আপনাদের নির্বাচনী ইশতেহারে এটা গ্রহণ করেন। আপনার কি মনে হয় যে কোনো সার্টেন কোনো সুপারিশ আছে কিনা যেটা এখনই মানে তারা বাস্তবায়নের দিকে যেতে পারেন, যেটাকে আপনি হয়তো গুরুত্ব দিতে পারবেন? যে আমরা তো একটা রিপোর্ট দিয়েছি, আলোচনা করে, এখন সরকার বিবেচনা করে দেখবি যে কোনটা বাস্তবায়নযোগ্য কোনটা বাস্তবায়নযোগ্য নয় এই মুহূর্তে। কিন্তু আমরা মনে করি যে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কিছু কিছু বাস্তবায়ন করার মতো অবস্থায়। ইতিমধ্যেই কিন্তু সরকার যেহেতু বাস্তবায়নের জন্য একটা কমিটি করেছে, ওখানে কমিটির প্রজ্ঞাপনে বলা আছে দ্রুত আশু পদক্ষেপ নেওয়ার জন্য। আমি মনে করি এখানে পরিকল্পনা উপদেষ্টার একটা বড় ভূমিকা আছে, যেহেতু আলটিমেট বডি কিন্তু রেসপন্সিবল পার্সন কিন্তু স্যার, মানে উনি হয়তো বলেছেন দক্ষিণ কোরিয়ার এক্সাম্পল আমরা নেই না, আর হয়তো নামে উল্লেখ করিনি, কিন্তু ডকুমেন্টগুলো কিন্তু আমরা বিভিন্ন কিছু কিছু কান্ট্রি, কেনিয়া ইজ এ স্ট্যাটিস্টিক্যাল সিস্টেম ওয়ার্কিং ভেরি ওয়েল, মঙ্গোলিয়া কিন্তু খুব ভালো কাজ করছে। ওরা ডেভেলপিং কান্ট্রি বলে যে ওদের ভালো জিনিসগুলো দেখবো না, এটা তো না। আমরা শুধু অস্ট্রেলিয়ার কথা বলছি না, কানাডাটাও দেখেছি, কানাডার কথাও দেখেছি, কিন্তু একই সাথে ভারতের কথাও দেখেছি। কিছু কিছু নাম হয়তো আমরা উল্লেখ করি না। উদাহরণ আমি বলছি যে অনেক সময় উন্নত বিশ্বের উদাহরণ দিলে বাস্তবায়নের ক্ষেত্রে অনেকে ভাবে যে এটা আমাদের জন্য না, আমরা হয়তো পারবো না। কিন্তু আপনি মঙ্গোলিয়ার মতো একটা দেশের কথা বলেন, ওদের পরিসংখ্যান ব্যবস্থাটা কিভাবে চলছে সেটা একটা দেখার ব্যাপার রয়েছে আপনার। তা কাজেই এই জায়গাগুলো কিন্তু ধরেন আমরা যে সীমিত যে সময়টা আমাদেরকে দিয়েছে, আমরা অত্যন্ত ভলান্টারি কিন্তু কাজটা করেছি। এর জন্য কিন্তু আমাদের কোনো আর্থিক প্রণোদনা, কোনো ধরনের সুযোগ সুবিধা, এগুলো কিন্তু আমাদের কিন্তু জি আমাদের ফুল টাইম জব আছে। আমরা করেছি ফর দ্য কান্ট্রি কনটেক্সট, দেশের জন্য কাজটা করেছি। এখন এগুলোকে ওনারশিপের ব্যাপার আছে। আপনার যে কোনো জিনিসে কোনো ঘাটতি থাকতে পারে, ডেফিনেট, তাহলে এই ঘাটতিগুলো পূরণ করার একটা ব্যবস্থা নিতে হবে। কিন্তু আপনাকে নেগেটিভ টোনে না, আমি বলবো যে শেষ যদি করতে চাই, এই রিপোর্টে আমি মনে করি অনেক সুন্দর সাজেশন রয়েছে, সেগুলো যদি গ্রহণ করে সরকার। বিবিএসকে যেহেতু আমরা সক্ষমতা বৃদ্ধি, আমাদের মূল অ্যাপ্রোচটা ছিল তাদের সক্ষমতা বাড়ানো এবং যাতে ওই পলিটিক্যাল ইন্টারফারেন্সটা কম হয়, এবং সেই জায়গাতে আমার মনে হয় যে যারা যদি এটা বাস্তবায়নে যায়, যদি পরবর্তী, যেটা উনি রাইটলি বলেছেন যে পরবর্তী রাজনৈতিক সরকার কীভাবে আসবে, কিন্তু এখনও চাইলে কিন্তু এই সরকার তার অধ্যাদেশ বা প্রজ্ঞাপন দিয়ে কোনোভাবে এটা করতে বাস্তবায়ন করতে সক্ষম। অন্তত যেই বড় কাঠামোগত পরিবর্তন ছাড়া অনেকগুলো জায়গা আছে যেটা হয়তো করা যাবে। আমি আশাবাদী হতে চাই। না, নিশ্চয়ই আমরাও আশাবাদী হতে চাই। আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আজকের অনুষ্ঠান শেষ করছি। এই অনুষ্ঠানে আমরা আবার ফিরবো, জানতে চাইবো কেমন আছে অর্থনীতি।